তো আজকে থেকে তোমরা সবাই এই চ্যানেলের মারফত জিকে ক্লাস দেখতে পাবে। এরপর আস্তে আস্তে তোমাদের ম্যাথ, জিআই, ইংলিশ এগুলো সব পরপর আনা হবে। তো যাই হোক, কিছুদিন জিকে ক্লাস শুরু করা যাক। তো শুরুতে তোমাদেরকে বলবো, এই ক্লাসের মারফত যেসব জিকেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করা হবে সেগুলো আপকামিং মাদ্রাসা বোর্ডের গ্রুপ সি, গ্রুপ ডি, কেপি কনস্টেবলের মেন এবং আপকামিং যে নিউ রিক্রুটমেন্ট যে ডাব্লিউপি কনস্টেবলের, এছাড়াও রেলের গ্রুপ ডির জন্য খুবই উপকৃত হবে। আশা করি 70-80% এখান থেকে কমন আসবেই আসবে। তো শুরুতেই তোমরা দেখে নাও। তোমরা আর দ্বিতীয়ত তোমরা বলে রাখি, যে কোশ্চেনগুলো তোমাদেরকে দেওয়া হবে সেই কোশ্চেনের পাশাপাশি এই রিলেটেড কোন কোশ্চেনগুলো আসতে পারে, এর মধ্যে এরকম টাইপের কোন কোশ্চেনগুলো আসতে পারে সেগুলোও তোমাদেরকে এই ভিডিও মারফত তোমাদের ডিসকাশন করা হবে। তো এখানে একটা কমন কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ভারতের রাজধানী কোথায়? এটা সবাই জানে, ভারতের রাজধানী কোথায়, এটা নিউ দিল্লি, এটা কিন্তু সবাই জানে। এবার তোমাদের বলে দেই যে ভারতের প্রথম রাজধানী কোথায় ছিল। ভারতের প্রথম রাজধানী ছিল কলকাতায়। ভারতের প্রথম রাজধানী কোথায় ছিল? কলকাতাতে। এবার বলি নিউ দিল্লি শহর কোন শহরের অংশ? নিউ দিল্লি শহর দিল্লির অংশ। এবার নিউ দিল্লি যে রাজধানী যে তৈরি হয়েছিল সেটা কত সালে হয়েছিল? কিন্তু শুরুতেই কিন্তু ভারতবর্ষের রাজধানী নিউ দিল্লি ছিল না, শুরুতেই ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা। তো তারপর স্থানান্তরিত হয় নিউ দিল্লিতে। তো কবে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়? 1911 সালে এটি ঘোষণা করা হয় এবং কার্যকারী হয় 1931 সাল থেকে। এবারে দেখো, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? দিল্লি যমুনা নদীর তীরে দিল্লি অবস্থিত। দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দিল্লি শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত। দিল্লি কোন কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত? কোন কেন্দ্রশাসিত অঞ্চল? এটি ইউনিয়ন টেরিটরি। এরপর দেখো, ভারতের সংসদের নাম কি? ভারতের সংসদের নাম হচ্ছে পার্লামেন্ট। ভারতের সংসদের নাম হচ্ছে পার্লামেন্ট। এই রিলেটিভ কোশ্চেন কিন্তু বারবারই কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো এক্সামে তোমাদের এসছে। তো আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে। তো এরপরে দেখো, দিল্লির প্রাচীন নাম কি? দিল্লির প্রাচীন নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ কার রাজধানী তাহলে? ইন্দ্রপ্রস্থ হচ্ছে তোমার পাণ্ডবদের রাজধানী। এরপর যদি এরকম কোশ্চেন আসে যে ইন্দ্রপ্রস্থ কোন গ্রন্থে উল্লেখ করা হয়েছে, তাহলে কিন্তু এখানে উত্তর হয়ে যাবে তোমাদের মহাভারত। আচ্ছা, এরপর তোমাদের ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার এর থেকে কোন টাইপের কোশ্চেনগুলো আসতে পারে বা কমন কোন কোশ্চেনগুলো হতে পারে? তো এরপর তোমরা দেখো, দ্রৌপদী মুর্মু, এই দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি? 15তম রাষ্ট্রপতি। তারপর দেখো, দ্রৌপদী মুর্মু কবে রাষ্ট্রপতি হন? 25শে জুলাই 2022 সালে আনুষ্ঠানিকভাবে তিনি রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন। তো দ্রৌপদী মুর্মু ভারতের কোন রাজ্যের বাসিন্দা? এই কোশ্চেনগুলো কিন্তু কয়েকটি পরীক্ষায় এসছে এবং সামনে আরও আগামী দিনে যেসব পরীক্ষাগুলো হবে সেগুলো কিন্তু এই পরীক্ষা কোশ্চেনগুলো আসতে পারে। তো দ্রৌপদী মুর্মু কোন রাজ্যের বাসিন্দা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে হবে উড়িষ্যা। এরপর দেখো, তিনি ভারতের প্রথম কোন শ্রেণীর রাষ্ট্রপতি? তিনি কিন্তু প্রথম ভারতের আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। এর আগে কিন্তু আদিবাসী মহিলা রাষ্ট্রপতি এখনও পর্যন্ত কেউ রাষ্ট্রপতি হননি। তো প্রথম আদিবাসী রাষ্ট্রপতি যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলা যাবে, এখানে আপনার বলতে হবে দ্রৌপদী মুর্মু। তো দ্রৌপদী মুর্মুর আগে রাষ্ট্রপতি কে ছিলেন? রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? 14তম। আর ভারতের রাষ্ট্রপতি বাসভবন রাষ্ট্রপতি ভবনই বলা হয়। আচ্ছা, দ্বিতীয়ত তোমাদের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? রাষ্ট্রপতির কার্যকাল 5 বছর। এই রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। একটা জিনিস দেখো, এই যেসব কোশ্চেনগুলো তোমাদের করা হচ্ছে এগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় তোমাদের এর আগে এসছে, সুতরাং প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। বেসিক কোশ্চেন হতে পারে কিন্তু এই কোশ্চেন কিন্তু তোমাদের কোনো না কোনো পরীক্ষায় বারবার তোমাদের এসছে। আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের অনেকটাই পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? রাষ্ট্রপতি পদে ন্যূনতম বয়স হচ্ছে তোমাদের 35 বছর। তো এরপর ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এইবার এই জাতীয় সঙ্গীত রিলেটেড কী কোশ্চেন হতে পারে? তো এখানে দেখো, জাতীয় সঙ্গীত রিলেটেড কোশ্চেন তোমাদের ভারতের জাতীয় সঙ্গীতের নাম কি? এটা জনগণমন। কোনো না কোনো পরীক্ষায় এসছে অবশ্যই।
জনগণমন প্রথম কোথায় গাওয়া হয়? এটি কিন্তু কলকাতাতে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অধিবেশন 1911 সালে কলকাতাতে প্রথম কিন্তু জনগণমন প্রথম গাওয়া হয়। এরপর দেখো বলেছে এটা কত সালে জনগণমন জাতিসংগীত হিসেবে গৃহীত হয়েছিল। এই যে জনগণমন জাতিসংগীত হিসাবে গৃহীত হয় সেটা কত সালে? সেটা গৃহীত হয় তোমার 24শে জানুয়ারি 1950 সালে। 24শে জানুয়ারি 1950 সালে এটি গৃহীত হয়। আর জাতিসংগীত সম্পূর্ণ গাইতে কত সময় লাগে? এই একটি কোশ্চেন, এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে জাতীয় সঙ্গীত সম্পূর্ণ গাইতে কত সময় লাগে? 52 সেকেন্ড। এটা একটা কমন কোশ্চেন, অনেকে হয়তো জানে কিন্তু ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। সুতরাং বারবার প্র্যাকটিস করবে, বারবার মনে রাখার চেষ্টা করবে। আশা করি একবারের জায়গায় দুবার ভিডিওটা দেখে নিলে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে মাথায় থেকে যাবে তোমাদের। তো ভারতের জাতীয় গান কি? এবার ভারতের জাতীয় গান যদি বলা হয় তাহলে বন্দে মাতরম হলো ভারতের জাতীয় গান। এই তাহলে বন্দে মাতরম কে রচনা করেন? বন্দে মাতরম রচনা করেন তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বন্দে মাতরম কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর দেখো জনগণ মূলত কোন ভাষায় লেখা? এই যে জনগণমন যে জাতীয় সঙ্গীত যেটা কোন ভাষায় লেখা? এটা হচ্ছে বাংলা সাধু ভাষা। তো যদি এরকম কোশ্চেন আসে, যদি জাতীয় সঙ্গীতের প্রথম লাইন কি, সেক্ষেত্রে তোমাদের হবে জনগণ মন অধিনায়ক জয় হয়ে। এই এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে, এটা সিমিলারলি কোশ্চেন নাও আসতে পারে। যাই হোক, জাতীয় সঙ্গীতে কাকে উদ্দেশ্য করে লেখা? তো এটি ভারতের জনগণ ও দেশের ঐক্যকে, এই উদ্দেশ্যে তোমাদের এটা লেখা হয়। ভারতের জাতীয় প্রাণী কি? ভারতের জাতীয় প্রাণী টাইগার। এটা কমন কোশ্চেন, এটা প্রত্যেকেরই জানা। তো বাঘ কবে ভারতের জাতীয় প্রাণী ঘোষণা করা হয়? এটি 1973 সালে। এখানে কিন্তু এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট বেশি। তো ভারতের জাতীয় প্রাণী হিসেবে আগে কোন প্রাণী ছিল? আগে জাতীয় প্রাণী হিসেবে ছিল সিংহ। টাইগার, প্রজেক্ট টাইগার কবে থেকে শুরু হয়? 1973 সালে প্রজেক্ট টাইগার শুরু হয়। তো রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় বেশি পাওয়া যায়? এটি সুন্দরবনে। এটা কমন কোশ্চেন। সুন্দরবন কোন দুই দেশে অবস্থিত? এটি ভারত ও বাংলাদেশ মিলিয়ে কিন্তু সুন্দরবন দেশটি অবস্থিত। তো সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত? সুন্দরবন গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অবদ্বীপে অবস্থিত। তো এরকম টাইপের কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষায় এসছে। তো ভারতের জাতীয় পাখি কি? ভারতের জাতীয় পাখি ময়ূর। ভারতের জাতীয় ফুল কি? জাতীয় ফুল পদ্ম। ভারতের জাতীয় বৃক্ষ কি? বটগাছ। আচ্ছা, এবার প্রজেক্ট টাইগারের মূল উদ্দেশ্য কি? প্রজেক্ট টাইগারের মূল উদ্দেশ্য হচ্ছে বাঘ সংরক্ষণ করা। প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাষ্ট্রপতি, এটা তোমাদের অবশ্যই জানা দরকার। তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। তো ভারতের প্রধানমন্ত্রী কোন কক্ষের সদস্য হতে পারেন? ভারতের প্রধানমন্ত্রী লোকসভা রাজ্যসভা ওদের কক্ষে উভয় কক্ষের সদস্য হতে পারেন। লোকসভা ও রাজ্যসভা কি? ভারতের সংসদ দুইটি কক্ষ নিয়ে গঠিত। এক হচ্ছে লোকসভা, যেটিকে লোয়ার হাউস বলা হয়। দ্বিতীয় হচ্ছে রাজ্যসভা, যেটিকে আপার হাউস বলা হয়। তো লোকসভা যে লোয়ার হাউস বলা হয়, এটি কাদের দ্বারা হচ্ছে নির্বাচিত হয়? তো এখানেও কিন্তু এরকম টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় বারবার আসতে এসছে অনেক গত দিনে, আর আগামী দিনেও আসতে পারে। এটি জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত সদস্য দ্বারা এখানে থাকে, অর্থাৎ লোকসভা নির্বাচিত সদস্যরা সেটি জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন। এবার বলি, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 552 জন। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 552 জন। বর্তমানে সদস্য সংখ্যা 543 জন এবং লোকসভার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। তো লোকসভাকে বলা হয় হাউস অফ দ্য পিপল। লোকসভাকে বলা হয় হাউস অফ দ্য পিপল। এরকম টাইপের কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষায় এসছে। এবার আসি রাজ্যসভা। তোমাদেরকে বারবারই বলছি, আবারও বলছি তোমাদেরকে, যে কোশ্চেনগুলো করা হবে সেগুলো খুবই কমন কোশ্চেন। এগুলো কিন্তু পরীক্ষায় বারবার এসছে এবং আগামী দিনে আমি 100% শিওর তোমরা কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো তোমাদের ফেস করতে হবে। তো যাই হোক, এরপর আসি তোমাদের রাজ্যসভাকে বলা হয় আপার হাউস। এটি সরাসরি এমএলএ দ্বারা নির্বাচিত হন। যেসব এমএলএগুলো জয়ী হন তাদের দ্বারাই রাজ্যসভা সদস্য নির্বাচিত হন। তো সর্বোচ্চ সদস্য সংখ্যা এখানে কতজন? 250 জন। বর্তমান সদস্য সংখ্যা 245 জন। এবার তোমাদের বলি যে এক্সাম টাইপ কোয়েশ্চেন কেমন আসতে পারে। লোকসভাকে তাহলে কি বলা হয়? আগেই বলেছি হাউস অফ দ্য পিপল বলা হয় লোকসভাকে, আর রাজ্যসভাকে বলা হয় কাউন্সিল অফ স্টেট। এরপর দেখো মানি বিল কোথায় পাস হয়? এই একটা কোয়েশ্চেন বারবার কোনো পরীক্ষায় এসছে। মানি বিল পাস হয় কিন্তু লোকসভায়। ভারতের সংসদ কয়টি কক্ষ নিয়ে গঠিত? আগেও বলা হয়েছে 2টি কক্ষ নিয়ে গঠিত। এরপর বলি পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এটা ম্যাক্সিমাম লোক জানে।
তো কলকাতা কোন নদীর তীরে অবস্থিত, এটা তোমাদের জানা দরকার। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। কলকাতা আগে ভারতের রাজধানী ছিল, কিন্তু সেটা কবে? 1911 সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল, তারপর স্থানান্তর হয়ে নিউ দিল্লি হয়। তো কলকাতা কোন প্রেসিডেন্সির অংশ, এটাও জানা তোমাদের দরকার। বেঙ্গল প্রেসিডেন্সির অংশ। মহারাষ্ট্রের রাজধানী কোথায়? মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। উত্তরপ্রদেশের রাজধানী কোথায়? উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। বিহারের রাজধানী পাটনা। জাপানের রাজধানী কোথায়? টোকিও। চীনের রাজধানী কোথায়? বেজিং। বাংলাদেশের রাজধানী কোথায়? এটা সবাই জানে, ঢাকা। যুক্তরাজ্যের রাজধানী কোথায়? লন্ডন। যুক্তরাষ্ট্রের রাজধানী কোথায়? যুক্তরাষ্ট্র এটা তোমরা গুলিয়ে ফেলো না। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন এবং যুক্তরাষ্ট্র এর রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। এখানে কমন কোয়েশ্চেন আছে, দেখো। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। এটা কিন্তু অনেক পরীক্ষায় তোমাদের এসছে। অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়? ক্যানবেরা। এটা তোমাদের জানা অবশ্যই দরকার। এছাড়াও কানাডার রাজধানী কোথায়? কানাডার রাজধানী তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? তবে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন তবে? সুচেতা কৃপালিনী। এবার যদি জিজ্ঞাসা করা হয় যে সুচেতা কৃপালিনী প্রথম মুখ্যমন্ত্রী যে হয়েছিলেন তিনি কোন প্রদেশের, মানে কোন রাজ্যের, তাহলে এখানে উত্তর হয়ে যায় উত্তরপ্রদেশের। ভারতের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? গোবিন্দ বল্লভ পান্ত। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী কে ছিলেন? জ্যোতি বসু। গঙ্গা শাখা নদী কোনটি? গঙ্গা শাখা নদী হচ্ছে তোমাদের হয়ে যাবে হুগলি। গঙ্গার উৎপত্তিস্থল তাহলে কোথায়? গঙ্গার উৎপত্তিস্থল যদি জিজ্ঞাসা করা হয় তাহলে হবে গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গা কোন সাগরে পতিত হয়েছে? বঙ্গোপসাগরে। এবার যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় গঙ্গার প্রধান উপনদী কোনটি, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে যমুনা। এবার তোমাদের কিছু মিলনস্থল তোমাদেরকে জানানো হবে। গঙ্গা ও যমুনা মিলনস্থল কোথায়? এটা হচ্ছে প্রয়াগরাজ। এলাহাবাদের বর্তমান নাম কিন্তু চেঞ্জ করে তোমাদের প্রয়াগরাজ করা হয়েছে। হুগলি নদী কোন রাজ্যে অবস্থিত? হুগলি নদী পশ্চিমবঙ্গে অবস্থিত। হুগলি নদীর তীরে কোন শহর অবস্থিত? কলকাতা। হাওড়া ব্রিজ কোন নদীর উপর নির্মিত? হুগলি নদীর উপর নির্মিত। ভারতের দীর্ঘতম নদী কোনটি? এই একটি কোশ্চেন বারবার তোমাদের কোনো না কোনো পরীক্ষায় এসছে। ভারতের দীর্ঘতম নদী কোনটি হয়ে যাবে তবে? গঙ্গা। ভারতের জাতীয় নদী কোনটি? গঙ্গা। ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপত্তি? সেটা হচ্ছে তিব্বত থেকে। নর্মদা নদী কোন সাগরে পতিত হয়েছে? আরব সাগর থেকে। গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থলকে বলা হয় প্রয়াগরাজ। অলকানন্দ ও ভাগীরথী মিলনস্থলকে বলা হয় দেবপ্রয়াগ। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু বারবার পরীক্ষায় এসছে। এখান থেকে গঙ্গা নাম শুরু। এরপর মন্দাকিনী অলকানন্দকে বলা হয় রুদ্রপ্রয়াগ। মন্দাকিনী অলকানন্দ যেখানে মিলন হয়েছে সেই মিলনস্থলকে বলা হয় রুদ্রপ্রয়াগ। কর্ণপ্রয়াগ এটা অতটা কমন নয়। আচ্ছা, ধৌলি গঙ্গা অলকানন্দ এটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। গঙ্গা ব্রহ্মপুত্র মিলে সুন্দরবন গঠিত। যাই হোক, বিশ্বের বৃহত্তম বদ্বীপ যদি বলা হয় তাহলে সুন্দরবনকে বলা হয় বিশ্বের বৃহত্তম বদ্বীপ। এই কোশ্চেনটাও কিন্তু কোনো না কোনো পরীক্ষায় তোমাদের এসছে। ত্রিবেণী সঙ্গম কোথায়? এটা প্রয়াগরাজে অবস্থিত। গঙ্গা নাম কোথা থেকে শুরু হয়েছে? দেবপ্রয়াগ থেকে শুরু হয়েছে। পাঁচপ্রয়াগ যদি জিজ্ঞাসা করা হয় পাঁচপ্রয়াগ কোন রাজ্যে অবস্থিত? সেটি উত্তরাখণ্ড। রুদ্রপ্রয়াগ কোন নদীর মিলনে ঘটে? রুদ্রপ্রয়াগ এর আগে বলা হয়েছে মন্দাকিনী ও অলকানন্দের মিলনস্থল। পশ্চিমবঙ্গের প্রধান উৎসব কি? প্রধান উৎসব হচ্ছে দুর্গাপুজো। পঙ্গল কোন রাজ্যের উৎসব? পঙ্গল তামিলনাড়ু রাজ্যের উৎসব। বৈশাখী কোন রাজ্যে পালন করা হয়? পাঞ্জাবে। কুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হয়? প্রয়াগরাজ। এটি একটা কমন কোশ্চেন, এর কিন্তু পরীক্ষাটায় কোনো না পরীক্ষায় অবশ্যই আসতে পারে। ওনাম কোন রাজ্যের উৎসব? ওনাম কেরালা। তো এখানে যে কোশ্চেনগুলো করা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট। তো গণেশ চতুর্থী কোন রাজ্যে বেশি জনপ্রিয়? মহারাষ্ট্রে। লোহরি কোন রাজ্যে পালিত হয়? পাঞ্জাব। ছট পূজা, এই ছট পূজা কোশ্চেনটি অনেক পরীক্ষায় এসছে তোমাদের। ছট পূজা কোথায় পালিত হয় বেশি? সেটা হচ্ছে বিহারে। এখানে কিন্তু বলেছি কোথায় বেশি পালিত হয়, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ওনাম কোন ফসলের উৎসব? ওনাম ধান কাটার উৎসব। এই কোশ্চেনটা কিন্তু কিছুদিন আগেই একটা পরীক্ষায় এসেছিলো। সুন্দরবন কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গল। সুন্দরবন কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? 1987 সালে। এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা কত সালে পায়? 1987 সালে। সুন্দরবনের প্রধান নদী কোনটি? হুগলি। সুন্দরবন বিশ্বের কিসের জন্য বিখ্যাত? বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের জন্য বিখ্যাত।
সুন্দরবন ইউনেস্কোর কোন তালিকায় রয়েছে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায়। সুন্দরবন কোন সাগরে অবস্থিত? বঙ্গোপসাগরে। সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপে অবস্থিত। এরপর আসি, ভারতের স্বাধীনতা কবে হয়? এটা 1947, এটা কমন কোশ্চেন। তো স্বাধীনতার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে এখানে হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন তাহলে? মহাত্মা গান্ধী। কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট কবে শুরু হয়? 1942। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন। নন কোঅপারেশন মুভমেন্ট কবে শুরু হয়? কে শুরু করেন? মহাত্মা গান্ধী। ভারতের কবে প্রজাতন্ত্র হয়? 26শে জানুয়ারি 1950। ভারত ভাগ হয় কবে? 1947 সালে। এবার এর মধ্যে তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে এটা কিন্তু ভারত কবে প্রজাতন্ত্র দিবস হয়? এটা 26শে জানুয়ারি 1950। এটা কিন্তু কার্যকরী হয়, কিন্তু পেশ হয় 26শে নভেম্বর 1949। এবার পাকিস্তান কবে স্বাধীনতা হয়? 14 আগস্ট 1947। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তাহলে? লর্ড মাউন্ট ব্যাটেন। পলাশির যুদ্ধ 1757। এই যুদ্ধে ব্রিটিশদের নেতা কে ছিলেন? রবার্ট ক্লাইভ। নাদির শাহের পরে বাংলা কোন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে আসে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। পলাশির যুদ্ধে বাংলা রাজার নাম কী ছিল? সিরাজউদ্দৌলা। এই যুদ্ধে কার ধোঁকা মূলত ব্রিটিশদের জয় নিশ্চিত করেছিল? মীর জাফরের ধোঁকার ফলে কিন্তু ব্রিটিশরা জয়লাভ করে। পলাশির যুদ্ধের ফলাফল কী হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বৃদ্ধি পায়। এবং এই যুদ্ধে যদি জিজ্ঞাসা করা হয় এই যে পলাশির যুদ্ধ কোন নদীতে হয়েছিল, এটা পলাশি। এরপর তোমাদের আসি, ভারতের জাতির জনক কাকে বলা হয়? ভারতের জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। মহাত্মা গান্ধীর জন্ম কোথায় হয় কেউ জানা আছে? মহাত্মা গান্ধীর জন্ম কিন্তু হয় পোরবন্দরে। মহাত্মা গান্ধীর জন্মসাল 1869। বিরোধী অহিংসা আন্দোলন কে শুরু করেন? মহাত্মা গান্ধী। কোন আন্দোলনে ভারত স্বাধীনতার দিকে বড় ধাক্কা দেয়? ভারত ছাড়ো আন্দোলন 1942। ফ্রিডম মুভমেন্ট রিলেটেড সল্ট মার্চ কোন বছরে হয়? 1930 সালে। মহাত্মা গান্ধীর টাইটেল মহাত্মা কে দেন? এই যে মহাত্মা গান্ধীর টাইটেল মহাত্মা, এই মহাত্মা নামটি কে দেন? রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মা গান্ধীকে কোন দেশে আইন অধ্যয়ন করেন? মহাত্মা গান্ধী কোন দেশে আইন অধ্যয়ন করেছিলেন? ইংল্যান্ডে। তিনি কোন দেশে দক্ষিণ আফ্রিকায় কাজ করেছিলেন? কোন দেশে? এটা এখানে ভুল কোশ্চেন দেওয়া আছে। মহাত্মা গান্ধী কোন দেশে কাজ করেছিলেন সেটা হবে দক্ষিণ আফ্রিকায়। মহাত্মা গান্ধীকে ভারতের স্বাধীনতায় কোন আন্দোলনের নেতা বলা হয়? অহিংসা আন্দোলনের নেতা বলা হয়। মহাত্মা গান্ধীর মৃত্যুর সাল 1948। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? আজাদ হিন্দ ফৌজ গঠন করেন সুভাষচন্দ্র বোস। আজাদ হিন্দ ফৌজের প্রধান উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন। আচ্ছা, যদি জিজ্ঞাসা করা হয় যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোথায় সংগঠন করা হয়, সেটা হচ্ছে তাহলে উত্তর হয়ে যাবে এখানে তোমাদের সিঙ্গাপুর। এর সেনাপতি কে ছিলেন? সুভাষচন্দ্র বোসই সেনাপতি ছিলেন। দ্য ফরগটেন আর্মি এটি কার জীবনী? সুভাষচন্দ্র বসুর। তো প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1914 সালে। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 28শে জুলাই 1914 সালে। তো প্রথম বিশ্বযুদ্ধ শেষ কবে হয়? 11 নভেম্বর 1918 সালে। এরপর আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1 সেপ্টেম্বর 1939 এবং শেষ হয় 2 সেপ্টেম্বর 1945 সালে। তো এরপর আসা যাক জিওগ্রাফির থেকে কিছু কোশ্চেন তোমাদেরকে জানাই। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? এটি প্রশান্ত মহাসাগর। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হয়ে যাবে তাহলে এখানে আটলান্টিক মহাসাগর। পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর কোনটি? পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর আর্কটিক মহাসাগর। পৃথিবীর সবচেয়ে উষ্ণ মহাসাগর কোনটি? উষ্ণ মহাসাগর হয়ে যাবে তোমাদের ভারত মহাসাগর। এরপর সায়েন্সের থেকে কিছু কোশ্চেন। জলের রাসায়নিক সংকেত কি? H2O, এটা সবাই জানে। মানুষের রক্তের রং কেন লাল হয়? হিমোগ্লোবিনের উপস্থিতিতে। বিদ্যুৎ প্রবাহের একক কি? বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার বলা হয়। তো এখানে দেখো ইসরো কি? ইন্ডিয়ান স্পেস এজেন্সি। ইসরোকে কিন্তু ইন্ডিয়ান স্পেস এজেন্সি বলা হয়। ভারতের মুদ্রার নাম রবি, দরকার নেই। আরবিআইয়ের ফুল ফর্ম কি? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? এটা ইম্পর্টেন্ট, 1945 সালে। ইন্ডিয়ান আর্মি ডে 15 জানুয়ারি। পুলিশ ডে
21শে অক্টোবর। জিএসটি চালু হয় কবে? 2017 সালে। ডিজিটাল ইন্ডিয়া লঞ্চ করেন কে? নরেন্দ্র মোদী। স্বচ্ছ ভারত মিশন কবে শুরু হয়? 2014 সালে। সিপিইউ এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা কিছুদিন আগেই তোমাদের স্কুল সার্ভিসের যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় কোনো না কোনো পার্টে এসেছিলো, গ্রুপ সিতে বা গ্রুপ ডিতে। তো ডাব্লিউডাব্লিউই এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটিএম এর ফুল ফর্ম অটোমেটেড টেলার মেশিন। ডিএন এর ফুল ফর্ম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ওয়াইফাইয়ের ফুল ফর্ম ওয়্যারলেস ফিডিলিটি। তো যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকে এখানে করানো হলো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট, কোনো না কোনো পরীক্ষায় এসছে এর আগে। আর আগামী দিনে তোমরা অবশ্যই তোমাদের সামনে যে আপকামিং যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে। এছাড়াও তোমাদের আরও এরকম এক্সাম রিলেটেড কোশ্চেন তোমাদের এরপর প্রত্যেকটা পার্টে পার্টে করানো হবে। প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে পরীক্ষার আগে দেখে যাবে। আশা করি তোমরা অবশ্যই তোমাদের এই কোশ্চেনগুলো তোমাদের আগামী দিনে পরীক্ষায় তোমাদের সাহায্য করবে, হেল্প করবে। এবং আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের যে ভিডিওগুলো তোমাদের করা হবে, প্রত্যেকটা ভিডিও থেকে আশা করি তোমাদের কোশ্চেন কমন পাবেই পাবে, এটুকু আশা রাখছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর প্রত্যেকটা কোশ্চেন তোমরা বারবার তোমাদের বলে দিচ্ছি, বারবার তোমরা দেখে যাবে। একবারের জায়গায় 2-3 বার তোমরা ভিডিওটি দেখলে আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাবে। ধন্যবাদ।